হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও তাদের জন্য যারা এবছর এইচএস দিচ্ছে, থার্ড সেম বিজনেস স্টাডিজ যাদের রয়েছে, তাদের একটা বিশাল চাপ রয়েছে যে কি ধরনের কোয়েশ্চেন্স তাদের আসবে এবং তারা কিভাবে উত্তর লিখবে। এই নিয়ে প্রচুর কনফিউশন আছে। আমাকে সকাল থেকে প্রচুর ফোন করেছে। তাদের রিকোয়েস্টে আমি চলে এসেছি, আজকে তোমাদের এই বিএসটিডির ওপর ভিডিও বানাচ্ছি। 2025-এর যারা সেম 3 দিচ্ছে, বিজনেস স্টাডিজ যাদের আছে, তাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। এটি একটি ম্যারাথন ভিডিও। এই ভিডিওতে প্রায় 210টা মতন কোশ্চেন আমি সেট করেছি। ফুল চ্যাপ্টার, ফুল বই, ফুল সিলেবাস কভার করেছি এবং প্রত্যেকটি খুব নির্বাচিত কোয়েশ্চেন্স। এইগুলো তোমরা যদি দেখে যাও, আমার মনে হয় আর অন্য কিছু দেখার দরকার পড়বে না। পুরো বইটা, পুরো সিলেবাসটা কভার করে চ্যাপ্টার ওয়াইজ কিরম কোয়েশ্চেন্স আসতে পারে সেগুলো পরপর আমি সাজিয়েছি এবং তার উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আমার চ্যানেলটি তার সাথে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য আরো যে সাবজেক্ট দুটো বাকি রয়েছে তার জন্য ভিডিও বানাবো, আপলোড করব। তোমরা আমার সাথে থাকো। চলো শুরু করি। দেখো, প্রথমে এটা প্রথম চ্যাপ্টার, সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? দেখো, প্রশ্নটা এখানে বলাই আছে, অনেক প্রশ্ন আছে, তাই আমি পুরো ডিটেলসে কোশ্চেনটা পড়ছি না, ঝপাঝপ তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? এর উত্তর হচ্ছে গতি নির্ধারণ। এর মধ্যে গতি নির্ধারণটা ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়। পরের প্রশ্ন, কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য? ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হচ্ছে সবগুলি। এখানে যে তিনটি আছে সবগুলোই হচ্ছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের মিশ্রণ, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন মেরি পার্কার ফলেট, অপশন সি। তারপরে হচ্ছে, ব্যবস্থাপনা কি ফলিত বিজ্ঞান না নীতিবিজ্ঞান না বিশুদ্ধ বিজ্ঞান? এর উত্তর হচ্ছে সমাজ বিজ্ঞান। ব্যবস্থাপনা হচ্ছে ইজ এ সোশ্যাল সায়েন্স। 5 নম্বরে হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য। ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে সবগুলি, প্রত্যেকটাই হচ্ছে এগুলো ব্যবস্থাপনার উদ্দেশ্য। 6 নম্বরে রয়েছে, ব্যবস্থাপনা এখনো পুরোপুরি পেশায় পর্যায়ভুক্ত নয়, কিন্তু এটি খুব দ্রুত ও দীর্ঘ পদক্ষেপে পেশার দিকে এগিয়ে চলেছে। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন সি জর্জ। সি জর্জ ইজ দ্য রাইট অপশন। পরের প্রশ্ন, অপরের দ্বারা কাজ করিয়ে নেওয়া হলো ব্যবস্থাপনা। এই কাজটা কিরকম কাজ হতে হবে? 7 এর হচ্ছে অপশন এ, দলবদ্ধ কর্মে। নেক্সট রয়েছে, ব্যবস্থাপনা কি এটা তোমরা সবাই জানো। ব্যবস্থাপনা হলো অপশন সি, কলা এবং বিজ্ঞান উভয়ের সংমিশ্রণ, এ ও বি উভয়। পরের প্রশ্ন, ব্যবস্থাপক পরিচালকগণ অবস্থান করে ব্যবস্থাপনার কোন স্তরে? ব্যবস্থাপক পরিচালকরা ব্যবস্থাপনার উচ্চ স্তরে থাকে, অর্থাৎ 9 এর এ হচ্ছে সঠিক আনসার। ফোরম্যান ও পরিদর্শকরা কার অন্তর্গত থাকে? অপশনে আছে ব্যবস্থাপনার উচ্চ স্তর, ব্যবস্থাপনার মধ্যস্তর। এর উত্তর হচ্ছে ব্যবস্থাপনার নিম্ন স্তর। নেক্সট রয়েছে, নীতি নির্ধারণ কোন স্তরের কাজ? ব্যবস্থাপনার এটি শীর্ষ ব্যবস্থাপনার কাজ হচ্ছে নীতি নির্ধারণ। এরপরে রয়েছে, উৎপাদন ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করে? এটা হচ্ছে মধ্যস্তর। মধ্যস্তরে উৎপাদন ব্যবস্থাপক অবস্থান করে। ব্যবস্থাপনার স্তরের সংখ্যা 3টি, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর, এই 3টে হচ্ছে ব্যবস্থাপনার স্তর। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরের অন্তর্গত? অপশন, কোয়েশ্চেন নাম্বার 14 এর অপশন হচ্ছে বি, মুখ্য হিসাব আধিকারিক, চিফ অ্যাকাউন্টেন্ট, ইনি হচ্ছেন মধ্যস্তরের ব্যবস্থাপক। এরপরে রয়েছে, কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? পৃষ্ঠপোষকতা কখনোই ব্যবস্থাপনার কাজ নয়। ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা, প্ল্যানিং। পরের প্রশ্ন, পটসকর্প কথাটির জনক কে? পটসকর্প কথাটির জনক হচ্ছেন লুথার গ্যালিক। অপশন এ ইজ দ্য রাইট অপশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, পটসকর্পটা তোমরা অবশ্যই এটা খুব ভালো করে মনে রেখো।
18 নম্বরে হচ্ছে পটস্কর্বে আর শব্দটির অর্থ কি? আর শব্দটির অর্থ হচ্ছে রিপোর্টিং বা রিপোর্ট। ঠিক আছে, 18 এর সি ইজ দ্য রাইট অপশন। এরপরে রয়েছে 19 নাম্বার, নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? সহযোগিতা ব্যবস্থাপনার কাজ নয়। 19 এর এ ইজ দ্য রাইট অপশন। তারপরে রয়েছে কর্ম এবং কর্মীর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন, এটাই হলো গিয়ে সংগঠন। 20 এর বি হচ্ছে উত্তর। 21, 21 হচ্ছে একটা উক্তি আছে, সমন্বয় সাধন হলো সম উদ্দেশ্য সাধনের জন্য কাজের একতা বিধানের ভিত্তিতে সমষ্টিতে প্রচেষ্টার সুশৃঙ্খল ব্যবস্থা। এই উক্তিটি করেছিলেন মুনি ও রেল নামে একজন ব্যবস্থাপক। এরপরে 22 নম্বরে বলছে কোনটি কাজের মধ্যে ঐক্যভাব সৃষ্টি করে? 22 নম্বরের উত্তর হচ্ছে অপশন সি, সমন্বয় সাধন কাজের মধ্যে ঐক্য সৃষ্টি করে। পরের প্রশ্ন রয়েছে কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়? একক প্রচেষ্টা, এটা সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, 23-এর পরে রয়েছে 24 নাম্বার। 24 নাম্বারে এটাও একটা উক্তি আছে, সমন্বয় সাধন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজকে সুসংবদ্ধ করে তোলা। এর বক্তা হলেন EFL ব্রিচ। অপশন সি ইজ দ্য রাইট অপশন। 25 নম্বরে চলে যাচ্ছি। 25 নম্বরে বলেছে দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বইটি কে লিখেছেন? 25 নম্বরের উত্তর হচ্ছে অপশন সি, PF ড্রাকার এই বইটি লিখেছিলেন। পরের প্রশ্ন, নীতি নির্ধারণের কাজ শীর্ষ ব্যবস্থাপনার একটি কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা। 26-এর বি আনসার। এরপরে রয়েছে উৎপাদক ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন স্তরে থাকে না মধ্য স্তরে? উৎপাদন ব্যবস্থাপক প্রোডাকশন ম্যানেজার ব্যবস্থাপনার মধ্য স্তরে থাকে। 28 নাম্বার, মুখ্য হিসাব আধিকারিক একই, এও ব্যবস্থাপনার মধ্য স্তরে থাকে। 28-এর পরে হচ্ছে 29 নাম্বার, কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? পৃষ্ঠপোষকতা ব্যবস্থাপনার কাজ নয়। 30 নাম্বারে একটা স্টেটমেন্ট আছে, এখানে বলেছে ব্যবস্থাপনার ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনে সাহায্য করে। না, ব্যবস্থাপনা কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনে সাহায্য করে না, দলগত উদ্দেশ্য অর্জনে সাহায্য করে। সুতরাং এটা ঠিক নয়। তবে পরে যেটা আছে, অনুপ্রেরণা ও নির্দেশনার দ্বারা ব্যবস্থাপনা দলীয় লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের মধ্যে সহযোগিতা ও দলের একতার মনোভাব সৃষ্টি করে থাকে, এটা ঠিক কথা। তাহলে আমরা বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এ ভুল কিন্তু আর ঠিক। 30 পরে হচ্ছে 31। 31-এ বলেছে ব্যবস্থাপনা একটি সুসংহত জ্ঞান ভান্ডার। হ্যাঁ, ঠিক কথা। আর ব্যবস্থাপনার নিজস্ব নীতি ও তত্ত্ব আছে যা বহু বছর ধরে সৃষ্টি হয়েছে, এটাও ঠিক কথা। তাহলে 31-এর অপশন এ হচ্ছে রাইট অপশন। এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, 31-এর পরে হচ্ছে 32। 32-তেও একটা স্টেটমেন্ট আছে, বলছে উচ্চ ও নিম্ন ব্যবস্থাপনার সেতু হলো মধ্যস্তরের ব্যবস্থাপনা। ঠিক কথা। আর মধ্যস্তরের ব্যবস্থাপনা উচ্চ স্তরের ব্যবস্থাপনার অধস্তন ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার ঊর্ধ্বতন হিসাবে অবস্থান করে। ঠিক, এটা দুটো স্টেটমেন্টই ঠিক আছে এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য রাইট অপশন। তারপরে হচ্ছে 33। 33-তেও একটা স্টেটমেন্ট রয়েছে, পরিকল্পনা প্রণয়ন ব্যবস্থাপনার প্রথম কাজ। ঠিক, ব্যবস্থাপনার ফার্স্ট কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা বলতে বোঝায় প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করা ও তা কার্যকরী ও দক্ষভাবে অর্জনের জন্য রাস্তা ঠিক করা। ইয়েস, দুটো কথাই এখানে ঠিক লেখা আছে, তাহলে আমরা বলবো অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে 34। 34-এও বলেছে ব্যবস্থাপনা নীতির গুরুত্ব নয় কোনটি? এর মধ্যে কোনটি ব্যবস্থাপনা নীতির গুরুত্ব নয়? অপশন হচ্ছে অপশন বি, সামাজিক দায়িত্ব পূরণের সমস্যা হওয়াটা ব্যবস্থাপনা নীতির গুরুত্বের মধ্যে পড়ে না। সমস্যা হলে সেটা তো আর ভালো জিনিস নয়। ব্যবস্থাপনার নীতিগুলি ব্যবস্থাপনার নীতিগুলি 35-এ বলেছে নমনীয়। ব্যবস্থাপনার নীতিগুলো কেমন হয়? একটু নমনীয় হয়, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায়। প্রবলেম। এরপরে 36-এ বলছে ব্যবস্থাপনার আদি গুরু, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যবস্থাপনার আদি গুরু হলেন হেনরি ফেয়ল। অপশন এ ইজ দ্য রাইট অপশন। ফেয়লের প্রবর্তিত ব্যবস্থাপনা পদ্ধতির নীতির সংখ্যা কতগুলো? 14টি। ফেয়লের 14টি নীতি আছে, এটাও খুব কমন কোয়েশ্চেন। গ্যাং প্ল্যাঙ্ক, এইটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্যাং প্ল্যাঙ্ক কোন ব্যবস্থাপনার নীতিকে লঙ্ঘন করে? এর উত্তর হচ্ছে ক্ষমতা প্রবাহের শৃঙ্খলকে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে আছে প্রশাসনিক ব্যবস্থার জনক কে? কে প্রশাসনিক ব্যবস্থার জনকও হচ্ছেন কিন্তু হেনরি ফেয়ল। অপশন বি। এরপরে রয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন, এটা তো তোমরা সবাই জানো, FW টেলর। অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে 41-এ হচ্ছে আধুনিক ব্যবস্থার জনক। আধুনিক ব্যবস্থার জনকও হলেন হেনরি ফেয়ল, খুব ইম্পর্টেন্ট। এরপরে বলছে কাজের সময় দুর্ঘটনার সম্ভাবনা হ্রাস করতে সাহায্য করে কোন সমীক্ষা? ক্লান্তি সমীক্ষা। অপশন সি ইজ দ্য রাইট অপশন। তারপরে হচ্ছে 43-তে কারিগরি পরিবেশ হলো পরিবর্তনশীল। 43-এর বি অপশন।
তারপরে রয়েছে 44। 44-এ বিশ্বায়ন বলতে বোঝায় বিভিন্ন অর্থনীতির মধ্যে সংযুক্তিকরণ। 44-এর এ হচ্ছে সঠিক অপশন। এরপরে হচ্ছে 45। 45-এ ড্যাশ ও ড্যাশ এর সমতা কর্মীদেরকে তাদের কর্তব্য বুঝে নিতে সাহায্য করে। এর অপশন হচ্ছে ডি, উদ্দেশ্য ও কৌশল। উদ্দেশ্য এবং কৌশলের সমতা কর্মীদেরকে তাদের কর্তব্য বুঝে নিতে সাহায্য করে। 46। 46-এর উত্তর ড্যাশ ও ড্যাশ স্থায়ী পরিকল্পনার দুটি উদাহরণ। 46-এর উত্তর হবে অপশন এ, নিয়ম আর কর্মনীতি এই দুটো হচ্ছে স্থায়ী পরিকল্পনার দুটো উদাহরণ। 47। 47-এর ড্যাশ ও ড্যাশ হলো একক ব্যবহারের পরিকল্পনার দুটি উদাহরণ। এটা হবে বাজেট এবং কর্মসূচি। বাজেট এবং কর্মসূচি এই দুটো হচ্ছে একক ব্যবহার, একবার ব্যবহার করার পরিকল্পনা, এরকম দুটি পরিকল্পনার উদাহরণ। উদারীকরণের ফলে ভারতের অর্থনীতি এখন কিরম হয়েছে? না মুক্ত বাজার অর্থনীতি হয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অপশন 48 নম্বরে। এরপরে রয়েছে 49-এ পরিকল্পনার প্রথম ধাপটি হলো, পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। প্রথমে আগে উদ্দেশ্যটা কি সেটা দেখতে হয়, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হয়। এরপরে 50-তে চলে যাও, কোনটি পরিকল্পনার গুরুত্ব নয়? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটা পরিকল্পনার গুরুত্ব নয়? নিয়ন্ত্রণহীনতা কিন্তু পরিকল্পনার গুরুত্ব নয়, অপশন বি। পরিকল্পনার মূল সীমাবদ্ধতাগুলি হলো সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, অনুমান নির্ভর, অপশন ডি সবগুলোই। 51-এর অপশন ডি হচ্ছে সবগুলোই পরিকল্পনার সীমাবদ্ধতা বা অসুবিধা। পরিকল্পনার শেষ ধাপটি হলো অপশন বি, পরিকল্পনার রূপায়ণ ও পর্যালোচনা করা, এটা হচ্ছে পরিকল্পনার শেষ ধাপ। 52। 53। 53-তে একটা ম্যাচিং দেখতে পাচ্ছ তোমরা। এই ম্যাচিং অপশন বি দেখছি রাইট অপশন। একের সঙ্গে সি, অর্থাৎ কাজের আদর্শ সময় নির্ণয় হলো সময় সমীক্ষা। ঠিক আছে। 53-তে কাজের আদর্শ সময় নির্ণয়, একে সি। 2 এর সাথে হবে বি, অনুৎপাদন চলনী হচ্ছে গতি সমীক্ষা। 2 এর সাথে বি। 3 এর সাথে হচ্ছে ডি, সঠিক উৎপাদনের সঠিক উপায় নির্ণয়, এটা হচ্ছে পদ্ধতি সমীক্ষা। আর 4 এর সাথে হচ্ছে উৎপাদনের সময় দুর্ঘটনার সম্ভাবনা, এটা ক্লান্তি সমীক্ষা। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে 54 নাম্বার, এখানেও একটা ম্যাচিং আছে। 54 নাম্বারের রাইট অপশন হচ্ছে অপশন সি। এখানে আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে উদ্যম হচ্ছে সকলকে পরামর্শ প্রদানের সুযোগ প্রদান। 2 এর সাথে হচ্ছে ডি, পারিশ্রমিক হচ্ছে উপযুক্ত মজুরি প্রদান। 3 এর সাথে হচ্ছে এ, সমতা হচ্ছে গিয়ে সকল কর্মীদের একই চোখে দেখা। আর শৃঙ্খল হচ্ছে 4 এর সাথে হচ্ছে সি, স্পষ্ট ও ন্যায্য আইন ও নিয়ম। এরপরে রয়েছে 55-এ আরেকটা ম্যাচিং গুলো খুব সুন্দর, তোমরা সবাই খুব ভালো করে দেখে যাবে। 55-এর অপশন হবে অপশন সি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একের সাথে হচ্ছে বি, কর্মবিভাজন মানে হচ্ছে একটা দলীয় লক্ষ্যকে প্রভাবিত করে, এটা হচ্ছে কর্মবিভাজন। তারপরে রয়েছে 2 এর সঙ্গে ডি, আদেশের একতা হচ্ছে এটা স্বতন্ত্রভাবে কর্মীকে প্রভাবিত করে। আর 3 এর সাথে এ রয়েছে, নির্দেশের একতা, এটা কর্মীদের বিশেষায়নকে প্রভাবিত করে। আর দলীয় একতা, এটা 4 এর সাথে সি, এটা সমগ্র প্রতিষ্ঠানকেই প্রভাবিত করে। এটা হচ্ছে অপশন, এটা হচ্ছে 55। এরপরে রয়েছে 56, সেখানেও একটা ম্যাচিং রয়েছে। 56-এ রয়েছে অপশন ডি,
অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা হলো গিয়ে লক্ষ্য স্থির করা, সংগঠন হলো গিয়ে কর্মী ও কর্মীর কাম্য সমন্বয় সাধন, নির্দেশনা হলো গিয়ে সঠিক কর্মপন্থা নির্দেশ করা, আর নিয়ন্ত্রণ হলো গিয়ে ভুল ত্রুটি উদ্ঘাটন বা সংশোধনের ব্যবস্থা করা। এরপরে 57 এর আমরা দেখতে পাচ্ছি একটা স্টেটমেন্ট রয়েছে, ব্যবস্থাপনা একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, সংগঠনের কিছু মূল উদ্দেশ্য থাকে যেগুলি তার অস্তিত্ব রক্ষার মূল কারণ। এই 57 এর অপশন এ ইজ দ্য রাইট অপশন, অর্থাৎ এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ব্যবস্থাপনা একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এবং সংগঠনের কিছু মূল উদ্দেশ্য থাকে যেগুলি তার অস্তিত্ব রক্ষার মূল কারণ। 58 এ আরেকটা অপশন রয়েছে, 58 এ বলছে সমন্বয় সাধন পরিকল্পনা স্তরে শুরু হয় এবং শেষ হয় নিয়ন্ত্রণ স্তরে, ঠিক কথা। আর সমন্বয় সাধন একটি এককালীন প্রক্রিয়া না, এটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং 58 এর এটা ঠিক কিন্তু আরটা ভুল। 58 এর অপশন সি এ ঠিক কিন্তু আর ভুল। এরপরে বলেছে কোনো এক সময় একজন মাত্র ঊর্ধ্বতন আধিকারিকের কাছ থেকে নির্দেশ পাওয়াকে বলা হয়, এটা হচ্ছে আদেশের একতা। 59 এর অপশন সি আদেশের একতা। এরপরে রয়েছে যা কিছু অধস্তনদের কর্তৃত্ব বা ক্ষমতা বৃদ্ধি করে তাই হলো বিকেন্দ্রীকরণ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ফেওয়ালের, হেনরি ফেওয়ালের। এরপরে 61 এ আরেকটা ম্যাচিং আছে আমরা দেখতে পাচ্ছি, 61 এর অপশন হবে অপশন সি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে হবে বি, পরীক্ষা পদ্ধতি সমীক্ষা একটি কাজ করতে সর্বোত্তম উপায়। তারপরে হচ্ছে 2 এর সাথে ডি, গতি সমীক্ষা হচ্ছে 2 এর সাথে হচ্ছে ডি, অন্য উৎপাদক ও উৎপাদক গতি নির্ধারিত করা। আর 3 এর সাথে হচ্ছে এ, সময় সমীক্ষা হচ্ছে একটি কাজের সম্পাদনের সময় নির্ধারিত হওয়া। আর ক্লান্তি সমীক্ষা হচ্ছে 4C, কাজের মাঝে বিশ্রামের সময় নির্ধারিত হওয়া। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এইরকম কোয়েশ্চেন্স আসার খুব চান্স আছে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের এই কোয়েশ্চেন্স কিন্তু যে ঠিক একদম এইরকমই আসবে এমন নয়। হয়তো আমি যেটা ট্রু ফলসে দিয়েছি, যেটা আমি স্টেটমেন্টে দিয়েছি সেটা হয়তো ফিলিং দ্য গ্যাপসে এলো, যেটা হয়তো আমরা ফিলিং দ্য গ্যাপসে দিয়েছি সেটা হয়তো দেখা গেল টেবিল হিসাবে এলো। নানাভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমি যে এটা বলেছি মানে একদম হুবহু এই কোয়েশ্চেনটাই চলে আসবে এমনটা ভাবার কিন্তু কারণ নেই, কারণ এমসিকিউ এর কোনো সীমা পরিসীমা হয় না, এমসিকিউ এর কোনো সাজেশন দেওয়াও যায় না। তবু তোমাদের রিকোয়েস্টে আমি বিভিন্ন ধরনের এমসিকিউ যেগুলো প্রবাবল, যেগুলো আসার খুব চান্স আছে, সেগুলো নিয়ে এই ভিডিও করছি। আশা করছি তোমরা এর মধ্যে থেকে অনেকগুলোই কমন পাবে, এর বাইরে আর কিছু কোয়েশ্চেন্স কিন্তু হওয়ার নেই। ঠিক আছে, ফুল কভারেজ দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে 62, এখানে একটা বিবৃতি আছে, কর্মীদের মধ্যে উপযুক্ত কর্ম বিভাজন উৎপাদনের মান বৃদ্ধি করে, ঠিক কথা। আর কর্ম বিভাজন বিশেষীকরণের সুবিধা প্রদান করে, এটাও ঠিক কথা। তাহলে 62 এর অপশন এ অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে রয়েছে আরেকটা বিবৃতি, ব্যবস্থাপনার নীতিগুলি সার্বজনীনভাবে গ্রাহ্য, ঠিক। আর ব্যবস্থাপনার নীতিগুলি কোনো পরিস্থিতি পরিবর্তন করা প্রয়োজন হয় না, না এটা ভুল। নীতিগুলো পরিস্থিতি অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থাৎ এটা ঠিক আরটা ভুল। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে আছে 64, এখানেও আছে একটা বিবৃতি, ক্রেতাদের রুচি পছন্দের পরিবর্তনের কারণে বাজারের বর্তমান পণ্যের চাহিদা কমে গিয়ে অন্যান্য নতুন পণ্যের চাহিদা বাড়তে পারে, ঠিক। ক্রেতার রুচি পছন্দের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হতে পারে। এর সাথে বলেছে কারবারি পরিবেশ গতিশীল, এটি প্রতি মুহূর্তেই পরিবর্তন হতে পারে। হ্যাঁ, দুটোই ঠিক কথা। তাহলে আমরা বলতে পারি এ এবং আর উভয় সঠিক, 64 এর অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে 65, এখানে বলেছে কারবারি পরিবেশ ব্যাপকভাবে অনিশ্চিত, ঠিক কথা। কারবারি পরিবেশ কতগুলি উপাদান নিত্য পরিবর্তনশীল, দুটোই ঠিক কথা। এখানেও এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে আছে 66 এও একটা স্টেটমেন্ট আছে যে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার দ্বারা কোনো দেশের কারবারি পরিবেশ প্রভাবিত হয়, ঠিক। যে দেশে প্রাকৃতিক সম্পদ যেরকম সেই দেশে সেরকম ধরনের ব্যবসা গড়ে ওঠে। আর তার সাথে বলেছে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা কারবারের সম্প্রসারণে সহায়তা করে এবং দুষ্প্রাপ্যতা কারবারের সম্প্রসারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, দুটোই ঠিক। এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 67 একটা ম্যাচিং রয়েছে, খুব ভালো ম্যাচিং। এর অপশন হচ্ছে অর্থনৈতিক উপাদান, একের ডি কাঠামোগত সুযোগ সুবিধার মধ্যে পড়ে অর্থনৈতিক উপাদান। 2 এর সাথে হচ্ছে সি, সামাজিক উপাদান হচ্ছে জীবনযাত্রার মান। 3 এর সাথে হচ্ছে বি অর্থাৎ আইনগত উপাদান হচ্ছে সাংবিধানিক কাঠামো। আর রাজনৈতিক উপাদান হচ্ছে সরকারের মতাদর্শ। অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে আছে 68 এর অপশন এর সঙ্গে হচ্ছে 1 এর সাথে হচ্ছে সি,
আইনগত পরিবেশ, বিজ্ঞাপনের যে সতর্কবার্তা থাকে সেটা হচ্ছে আইনগত পরিবেশ। তারপরে রয়েছে ই ওয়ালেট হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। 3 হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিবেশ। আর 4 হচ্ছে গিয়ে সরকারের প্রতি মনোভাব হচ্ছে রাজনৈতিক পরিবেশ। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অপশন। 68 এর অপশন বি ইজ দ্য রাইট অপশন। 69 আর একটা স্টেটমেন্ট আছে, গতিশীল চরিত্র, সদা পরিবর্তনশীল, অনিশ্চয়তা, ভবিষ্যৎ ঘটনা অনুমান করা কষ্টকর তাই সেটা অনিশ্চয়তা। 3 এর সাথে হচ্ছে ডি, জটিলতা, বহু সংখ্যক অন্তঃসম্পর্কযুক্ত বিষয় ও শর্ত। 4 এর সঙ্গে বি, আপেক্ষিক মানে হচ্ছে দেশ থেকে অন্য দেশে ভিন্নতর। তার মানে এখানে 69 এর অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে আছে 70, এখানে একটা স্টেটমেন্ট রয়েছে। 70 তে বলছে আপৎকালীন বা সংকটজনক পরিস্থিতিতে পরিকল্পনার কোনো গুরুত্ব থাকে না। ঠিক, যদি একটা সংকটজনক অবস্থা হয় তখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায় না, তখন আমাদের সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হয়। তাহলে এই কথাটা ঠিকই লিখেছে, আপৎকালীন বা সংকটজনক পরিস্থিতিতে পরিকল্পনার কোনো গুরুত্ব থাকে না। আর বলেছে পরিকল্পনা একটি সময়ের সাপেক্ষ প্রক্রিয়া। ঠিক, পরিকল্পনা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া, এটাও ঠিক কথা। তাহলে 70 ক্ষেত্রে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। হ্যাঁ, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। বোঝা গেল? এরপরে হচ্ছে 71। 71 এ একটা বিবৃতি আছে, অভ্যন্তরীণ সকল পরিবেশগত বিষয়গুলি নিয়ন্ত্রণযোগ্য। হ্যাঁ, অভ্যন্তরীণ পরিবেশগুলো আমরা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। আর বাহ্যিক সকল পরিবেশগত বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণযোগ্য নয়। বাহ্যিক পরিবেশগুলোকে, যেগুলো বাইরের পরিবেশ, যেগুলো আমাদের হাতে নয়, সেগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু অভ্যন্তরীণ পরিবেশ, যেগুলো আমাদের প্রতিষ্ঠানের ভেতরে বা যেগুলো আমাদের হাতের মধ্যে, সেইগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখানে দুটোই ঠিক বিবৃতি, অর্থাৎ উভয় বিবৃতি সঠিক। অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে আসছে 72, বিশ্বায়ন বলতে বোঝায় কি? বিশ্বায়ন বলতে বোঝায় জাতীয় অর্থনীতির সঙ্গে বিশ্ব অর্থনীতির একটা সমন্বয়। দেশের অর্থনীতির সঙ্গে বিশ্ব অর্থনীতির সমন্বয়কে আমরা বলতে পারি বিশ্বায়ন। এরপরে একটা কোয়েশ্চেন আছে, ভুল করে নাম্বারিংটা 65 হয়ে গেছে। এটা বলেছে বিশ্বায়ন বৃদ্ধিপ্রাপ্ত করে কি? বিশ্বায়নের ফলে মূলধনের চলাচল বাড়ে, প্রযুক্তির চলাচল বাড়ে, মানে এক দেশ থেকে আরেক দেশে মূলধন ট্রান্সফার হয়, প্রযুক্তির ট্রান্সফার হয়, অবাধ ব্যবসা বাণিজ্য চলে। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অপশন, সবগুলোই হয়। এরপরে রয়েছে উদারীকরণের ফলে ভারতীয় অর্থনীতি এখন মুক্ত বাজার অর্থনীতি। এরপরে রয়েছে বিপিও আর কেপিও এর কার্যাবলী। 74, বিপিও এবং কেপিওর কার্যাবলী কোন পরিবেশের দ্বারা প্রভাবিত হয়? না, বিশ্ব পরিবেশের দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট অপশন। উদারীকরণের পথ প্রথম কে দেখান? 75 নম্বরের উদারীকরণের প্রথম পথ দেখান মার্গারেট থ্যাচার। খুব ইম্পর্টেন্ট ওই কোয়েশ্চেন্সটা। তারপর বলছে কোনটি ব্যষ্টিগত পরিবেশের উপাদান নয়? 76 এর সরকারি নির্দেশিকা কিন্তু ব্যষ্টিগত পরিবেশের এখানে উপাদান নয়। প্রতিযোগী ফার্ম, ক্রেতাগণ, সরবরাহকারী, এগুলো সবই ব্যষ্টিগত পরিবেশের উপাদান। সরকারি নির্দেশিকা কিন্তু ব্যষ্টিগত পরিবেশের উপাদান নয়। 76 এর ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে 77 এর বলছে কারিগরি পরিবেশ। কারিগরি পরিবেশ সবসময় পরিবর্তনশীল। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে 78 বলেছে কোনটি কারবারি পরিবেশের অত্যাবশ্যকীয় উপাদান? কর ব্যবস্থা অবশ্যই উপাদান, কৌশল অবশ্যই উপাদান, কর্মপন্থা, তার মানে অপশন ডি, সবগুলোই হচ্ছে কারবারি পরিবেশের আবশ্যকীয় উপাদান। এরপরে হচ্ছে 79, কোনটি কারবারি পরিবেশের অন্তর্গত? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, তিনটেই কিন্তু কারবারি পরিবেশের অন্তর্গত। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে 80 নম্বরে বলেছে উদারীকরণ বলতে কি বোঝায়? 80-তে উদারীকরণ বলতে বোঝায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস। সরকার আর নিয়ন্ত্রণ করছে না, সরকার নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে। এরপরে 81-এ বলেছে বাজেট জিনিসটা কি? অপশন সি, অর্থ সম্পদের ভবিষ্যৎ, এটাই হচ্ছে বাজেট। 81-এর অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে 82, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য পূরণের জন্য যে ভবিষ্যৎ পরিকল্পনা রচনা করা হয় তাকে বলে। 82 এর অপশন হচ্ছে অপশন ডি, অর্থাৎ মূল পরিকল্পনা, সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য পূরণের জন্য যে পরিকল্পনা গড়ে তোলা হয়, মূল পরিকল্পনা।
এরপরে 83 কোনটি পরিকল্পনা নয়? এদের মধ্যে বাজার পরিকল্পনা নয়, বাজার কোনো পরিকল্পনা নয়। 84 একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা হলো বাজেট। বাজেট কিন্তু একবারই ব্যবহার করা হয়, প্রত্যেক বছরে নতুন করে বাজেট তৈরি করতে হয়। এরপরে রয়েছে 85 একটা স্টেটমেন্ট আছে, পরিকল্পনা ব্যবস্থাপনার সকল স্তরেই প্রয়োজন হয়। ঠিক, পরিকল্পনা সংগঠনের সকল স্তরে সব ধরনের সংগঠনের ক্ষেত্রেই প্রয়োজন। এই 85 এর কারেক্ট হচ্ছে এ ঠিক, কিন্তু 8টা ভুল, 8টা সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। এরপরে বলেছে ক্রম অনুসারে সাজাও। 86 এর ক্রম অনুসারে সাজালে অপশন বি এখানে আসছে ঠিক। প্রথমে আমরা উদ্দেশ্য নির্ধারণ করব, তারপরে আমরা বিকল্প মূল্যায়ন করব যে বিকল্প কোনো উদ্দেশ্য, বিকল্প কোনো রাস্তা আছে কিনা, তারপরে আমরা বিকল্প অনুসন্ধান করব, তারপরে আমরা প্রকল্প রূপায়ণ করব, এবং তারপরে বিকল্প নির্বাচন করব। 86 এর অপশন বি ইজ দ্য রাইট অপশন। এটা তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে রয়েছে 87 এর একটা স্টেটমেন্ট রয়েছে, একটা ম্যাচিং রয়েছে 87 এর একের সাথে হচ্ছে সি, বিভাগীয় পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের কোনো একটি বিভাগের জন্য পরিকল্পনা। তারপরে রয়েছে সর্বব্যাপী পরিকল্পনা, যেটা হচ্ছে 2 এর সাথে হচ্ছে ডি, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য গৃহীত পরিকল্পনা হচ্ছে সর্বব্যাপী পরিকল্পনা। তারপরে রয়েছে 3 এর সাথে বি, 3 এর সাথে হচ্ছে বি, অর্থাৎ প্রতিষ্ঠানের এক বা একাধিক কাজের জন্য পরিকল্পনা। আর 4 এর সাথে হচ্ছে এ, প্রতিষ্ঠানের সম্পত্তির জন্য গৃহীত পরিকল্পনা হচ্ছে কার্যগত পরিকল্পনা। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অপশন। এই কোনটা কিসের পরিকল্পনা এটা তোমরা খুব ভালো করে দেখে যেও, পরিকল্পনার ভাগের মধ্যে এটা পড়ছে। পরের প্রশ্ন, নীতি নির্ধারণের কাজ শীর্ষ ব্যবস্থাপনার। উৎপাদন ব্যবস্থাপক ব্যবস্থাপনার মধ্যস্তরে থাকে। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরের অন্তর্গত? মধ্যস্তরের। কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? পৃষ্ঠপোষকতা। ব্যবস্থাপনার ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনে সাহায্য করে না। অনুপ্রেরণা ও নির্দেশনার দ্বারা ব্যবস্থাপনা দলীয় লক্ষ্য, এটা ঠিক আছে। 92 এর অপশন ডি এ ভুল আর ঠিক। ব্যবস্থাপনা হলো একটি সুসংহত জ্ঞান ভান্ডার এবং ব্যবস্থাপনার নিজস্ব নীতি ও তত্ত্ব আছে, এটা এ পয়েন্টটা ঠিক, অপশন এ। এটা উচ্চ এবং নিম্ন স্তরের সেতু তৈরি করে, আর মধ্যস্তরের ব্যবস্থাপনা উচ্চ স্তরের ব্যবস্থাপনার এবং ঊর্ধ্বস্তর, এটা দুটোই ঠিক আছে এবং আর উভয় সঠিক। পরিকল্পনা প্রণয়ন ব্যবস্থাপনার প্রথম কাজ, এটা ঠিক কথা 95 এ। আর পরিকল্পনা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করা বা তা কার্যকরী করা বা দক্ষভাবে অর্জনের জন্য রাস্তা ঠিক করা। এখানে অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে বলেছে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় নিচের কোনটি? পণ্যের আকৃতি। পণ্যের আকৃতি গুরুত্বপূর্ণ নয়। 96 এর অপশন এ ইজ দ্য রাইট অপশন। পরেরটা, নিচের কোন ব্যক্তি একজন বাণিজ্যিক মধ্যস্থ কারবারি নয়? দালাল। অপশন সি, দালাল কোনো বাণিজ্যিক মধ্যস্থ কারবারি নয়। এরপরে 98 এ 2 স্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালীতে মধ্যবর্তী কারবারি কে? পাইকারি এবং খুচরো বিক্রেতা উভয়। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে 99, পণ্যকে নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, জল, তাপ ইত্যাদি থেকে রক্ষা করে মোড়কজাতকরণ। 99 এর অপশন এ ইজ দ্য রাইট অপশন। চলে এলাম 100 এ, কোন ধারণাটি বিপণনের প্রথাগত ধারণার মধ্যে পড়ে না? 100 এর আনসার হচ্ছে ক্রেতামুখী ধারণা। ক্রেতামুখী ধারণাটা প্রথাগত ধারণার মধ্যে পড়ে না। নিচের কোনটি 4P এর অন্তর্গত নয়? প্রফিট কিন্তু 4P এর অন্তর্গত নয়। 4P মানে হচ্ছে প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, এর মধ্যে প্রফিট নেই। বিপণন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হচ্ছে কোটলার। কোটলার বিপণন শব্দটি প্রথম ইউজ করেন, ফিলিপ কোটলার। পরের প্রশ্ন, মার্কেটিং ম্যানেজমেন্ট বইটির রচয়িতা কে? এই বইটি রচনা করেন কোটলার। অপশন সি, মার্কেটিং ম্যানেজমেন্ট বইটির রচয়িতা হচ্ছেন কোটলার। এরপরে 104, এইখানে একটা কথা বলি, নিচের কোনটি বিপণনের অন্তর্ভুক্ত নয়? এখানে পণ্য দাম লেখা আছে, এটা দয়াকার দন্তের ন হবে, দান হবে, এবং এটাই হচ্ছে সঠিক উত্তর। এটা একটু তোমরা ঠিক করে নেবে, দয়াকার দন্তের ন, দান হবে এটা। নিচের কোনটি বিপণনের কাজ নয়? আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা বিপণনের কাজ নয়। 105 এর অপশন ডি। এরপরে রয়েছে বিপণন ব্যবস্থাপনা হলো একটি দর্শন। ইয়েস, ইট ইজ এ
ফিলোসফি, অপশন ডি। বিপণন মিশ্রণে 4P এর ধারণাটি ব্যাখ্যা করেন ম্যাকার্থি, ইনি প্রথম এটি ব্যাখ্যা করেন। নিচের কোনটি ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান নয়? 108-এ চলে এসেছি। অপশন ডি, সমন্বয় ভার অর্পণের প্রক্রিয়ার উপাদানের মধ্যে পড়ে না। এরপরে বলেছে কেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায়। এটা কি বলা হয়? কেন্দ্রীকরণ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা এক জায়গায় রেখে দেওয়া হলো। এরপরে রয়েছে 110-এ প্রত্যেক নিয়মমাফিক সংগঠনের অন্তরালে অনিয়মমাফিক সংগঠন কাজ করে। উক্তিটির বক্তাকে? এই উক্তিটির বক্তা হচ্ছেন ডেভিস। ঠিক আছে, এটা তোমরা একটু খেয়াল রেখো। কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা কে? F.W. টেলর, ইনি হচ্ছেন কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা। খুব মনে রাখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট। F.W. টেলর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা। এরপরে 112 নম্বরে সংগঠনের প্রথম ধাপটি কি? সংগঠনের প্রথম ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। নিচের কোনটি বিধিবদ্ধ সংগঠনের সুবিধা নয়? 113-র অনমনীয়তা, এটা বিধিবদ্ধ সংগঠনের সুবিধা নয়। এরপরে 114-এ একটা নিচের বিষয়গুলি ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। 114-র অপশন হচ্ছে অপশন বি। প্রথমে হচ্ছে 3, অর্থাৎ উদ্দেশ্য নির্ধারণ করা, তারপরে হচ্ছে পূর্বানুমান করা, তারপরে হচ্ছে দায়িত্ব কর্তব্য বন্টন করা, তারপরে হচ্ছে ব্যতিক্রমী নীতি করা, তারপরে হচ্ছে মূল্যায়ন করা। দুটো আইভি পড়ে গেছে, তো মূল্যায়ন হচ্ছে সবচেয়ে পরের কাজ। তো অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে বলেছে নিচের বিষয়গুলি ক্রম অনুসারে সাজাও। এই 115 নম্বরের যেটা আছে, এখানে একটু ভুল আছে। প্রথমে হবে 2, তোমরা একটু ঠিক করে নিতে পারো। প্রথমে হবে অপশন 2, তারপরে হবে অপশন 1। 2 এর পরে তারপরে হবে অপশন 1, তারপরে হবে অপশন 5। অপশন 5টা হবে। অপশন 5 এর পরে হবে অপশন 4। অপশন 4 দাম নির্ধারণ, আর লাস্টে হবে বিক্রয়, অপশন 3। তো এইটা একটু তোমরা ঠিক করে নেবে। এরপরে আছে 116 নাম্বার। এখানে বলেছে সমাজমুখী বিপণনের উদ্দেশ্য হলো খরিদ্দারদের কাছে পণ্য বিক্রয় মারফত মুনাফা সৃষ্টি করা। এই অপশনটা ভুল, এটা ঠিক নয়। আর যে কোনো সংগঠনের মূলে পূর্ব শর্ত হলো তার খরিদ্দারকে চাহিদাকে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা কিন্তু ঠিক আছে। তার মানে এখানে অপশন ডি, এটা ভুল কিন্তু 8টা ঠিক। 116 অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে 117 আর একটা বিবৃতি আছে, একটি বিধিবদ্ধ সংগঠন পরিষ্কারভাবে দেখায় যে একটি সংগঠন কিভাবে কাজ করে। ঠিক কথা, 117-তে আছে। আর তার সাথে বলেছে বিধিবদ্ধ সংগঠনের মধ্যে কর্মীদের নিজেদের মধ্যে কথাবার্তা থেকেই বিধি বহির্ভূত সংগঠনের জন্ম হয়। ঠিক, দুটোই ঠিক কথা। তার মানে এ এবং আর উভয় ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 118 ব্যবস্থাপনার সকল স্তরে কর্তৃত্বের বিস্তার হলো বিকেন্দ্রীকরণ। 18-র বি অপশন ইজ দ্য রাইট অপশন। এরপরে রয়েছে 119 ঊর্ধ্বতন থেকে অধস্তনের কাছে কর্তৃত্বের হস্তান্তরই হলো ভার অর্পণ। 119-এর অপশন সি ইজ দ্য রাইট অপশন। 120 বাটার জুতো দোকান কি ধরনের বন্টন প্রণালী? এটা শূন্য ধাপ বন্টন প্রণালী, কারণ বাটার জুতো সরাসরি বাটাই ম্যানুফ্যাকচার করে এবং বাটাই তার নিজস্ব দোকান থেকেই বিক্রি করে, নিজস্ব শোরুম থেকে। বাটার দোকানে কোনো মধ্যস্থ কারবারি বা ভেতরে মানে উৎপাদকের থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা ব্যবসায়ী, এইভাবে কিছু হয় না। সরাসরি বাটা কোম্পানির জুতো ক্রেতাদের কাছে এসে পৌঁছায়, তাই এখানে কোনো মধ্যস্থ কারবারি নেই। তাই এটা হচ্ছে বন্টন প্রণালীর শূন্য ধাপ পদ্ধতি। এরপরে 121 যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচিং আছে, 1-এর সঙ্গে ডি হচ্ছে কেন্দ্রীকরণ, হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃত্ব বজায় রাখা। 2-এর সাথে হচ্ছে বি অধস্তনদের ক্ষমতা বৃদ্ধি করা, বিকেন্দ্রীকরণ মানে। 3-এর সাথে হচ্ছে এ, আর 4-এর সঙ্গে হচ্ছে সংগঠন মানে হচ্ছে কর্মী ও কর্মীর মধ্যে মেলবন্ধন। তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অপশন।
122-এ চলে আসি। 122-এও একটা ম্যাচিং আছে। এখানে 1-এর সঙ্গে হবে বি, কঠোর নিয়ম। বিধিবদ্ধ সংগঠনে কঠোর নিয়ম থাকে। 2-এর সাথে হচ্ছে ডি, বিধি বহির্ভূত সংগঠন নমনীয় প্রকৃতির হয়। 3-এর সাথে হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, হচ্ছে এর প্রবক্তা হচ্ছে FW টেলর। আর 4-এর সাথে হচ্ছে সি, বিভাগীয় সংগঠন হচ্ছে পণ্য ও কারবারি অঞ্চলকে গুরুত্ব দেওয়া। অপশন ডি ইজ দ্য রাইট অপশন ফর 122। এরপরে 123, এখানেও একটা আমরা ম্যাচিং দেখছি। 123-এর অপশন বি হবে, কেননা 1-এর সঙ্গে আমি দেখতে পাচ্ছি ডি রয়েছে। 1-এর সঙ্গে ডি, একই কাজ বারবার করা বন্ধ করাটাই হচ্ছে শ্রমের বিভাজন। আর বিভাগীয়করণ হচ্ছে গিয়ে একই ধরনের কাজগুলির শ্রেণীবদ্ধকরণ। দায়িত্ব বন্টন হচ্ছে গিয়ে কাজের বন্টন। দায়িত্ব বন্টন মানে হচ্ছে কাজের বন্টন। আর কর্তৃত্ব বন্টন হচ্ছে গিয়ে কৈফিয়ত আদায়ের ব্যবস্থা। তো অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে চলে আসি 124-এ। এখানেও একটা ম্যাচিং আছে। 124-এ পণ্য হচ্ছে পণ্য অভিজ্ঞানকরণ ও লেবেলীকরণ। 124। 2-এর সাথে হচ্ছে মূল্য হচ্ছে পণ্যের দাম। প্রসার হচ্ছে গিয়ে বিজ্ঞাপন ও বিক্রয় সম্প্রসারণ। আর 4-এর সাথে হচ্ছে বাস্তব বন্টন হচ্ছে পরিবহন ও গুদামজাতকরণ। অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে রয়েছে 125। এখানেও একটা ম্যাচিং রয়েছে। 125-এর 1-এর সাথে হচ্ছে বি, পণ্য উৎপাদনের দিকে প্রাধান্য দেওয়া। উৎপাদনমুখী বিপণন মতবাদে হচ্ছে পণ্য উৎপাদনের দিকে প্রাধান্য দেওয়া। 2-এর সাথে হচ্ছে ডি, ক্রেতা সমাজ ও বিপণনকারী সফল পক্ষের দিকে গুরুত্বপূর্ণ। 3-এর সাথে হচ্ছে এ, ক্রেতামুখী বিপণন মানে হচ্ছে ক্রেতার সন্তুষ্টি বিধানের দিকে প্রাধান্য। আর 4-এর সাথে হচ্ছে সি, বিক্রয়মুখী বিপণন মতবাদ পণ্য বিক্রয়ের বিষয়টির দিকেই প্রাধান্য দেয়। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অপশন 125-এ। 126, ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার সীমাবদ্ধতা নয় কোনটি? এটা হচ্ছে অপশন বি, লক্ষ্য পূরণের সাহায্য। লক্ষ্য পূরণের সাহায্য তো ভালো, হেল্প করছে, এটা পরিকল্পনার অসুবিধা নয়। পরিকল্পনার সুবিধা নয় কোনটা? অপশন ডি, এই যে সম্পদের সদ্ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণের সাহায্য, অনিশ্চয়তা দূর করতে সাহায্য, তিনটেই তো পরিকল্পনার সুবিধে হয়ে গেল। বলেছে কোনটা পরিকল্পনার সুবিধা নয়, এখানে পরিকল্পনার সুবিধা নয় এমন কোনোটিই নেই। এরপরে হচ্ছে 129-এ, কৌশলী পরিকল্পনা কিরকম হয়? দীর্ঘমেয়াদী হবে। পরেরটা, পরিকল্পনার সুকৌশল পন্থার মধ্য দিয়ে কোন উদ্দেশ্য সফল হয়? এর উত্তর হচ্ছে সি, স্বল্পমেয়াদী উদ্দেশ্য সফল করা যায় পরিকল্পনার কর্মপন্থার মধ্যে দিয়ে গিয়ে। স্থায়ী পরিকল্পনা 131, এগুলো পরিকল্পনার ভাগ, খুব ইম্পর্টেন্ট। স্থায়ী পরিকল্পনা বারবার ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা সম্ভব। এরপরে হচ্ছে পরিকল্পনা মূলত কত প্রকারের হয়? অপশন বি, মূলত 5 প্রকারের হয়। সময়ের ভিত্তিতে পরিকল্পনা কত প্রকারের হয়? সময়ের ভিত্তিতে পরিকল্পনা 3 প্রকারের হয়। কোনটি একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা? বাজেট 134-এর, বাজেট প্রকল্প সবগুলোই হবে। এটার উত্তর হবে সবগুলি। বাজেট, কর্মসূচি, প্রকল্প, তিনটে, এগুলো সবই একবার করেই ব্যবহার করা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে সেটা হবে 5 বছরের বেশি সময়। আর স্বল্পমেয়াদী পরিকল্পনা 1 বছরের কম সময়। আর মধ্যমেয়াদী পরিকল্পনা, এটা হবে ডি অপশন, 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম। মধ্যমেয়াদীটা 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম, এটাও খুব আসে কিন্তু পরীক্ষায়। পৌনঃপুনিক পরিকল্পনা এরপরে আছে 138-এ। পৌনঃপুনিক পরিকল্পনা, যে পরিকল্পনা বারবার প্রস্তুত করতে হয় এবং বারবার ব্যবহৃত হয় তাকে আমরা বলবো পৌনঃপুনিক পরিকল্পনা। কৌশলী পরিকল্পনা কোন বিভাগের দ্বারা প্রস্তুত হয়? উচ্চ স্তরের দ্বারা 139-এর এ অপশন। স্থায়ী পরিকল্পনা ব্যবহার করা যায়, স্থায়ী পরিকল্পনা বারে বারে ব্যবহার করা যায়। এরপরে রয়েছে কার্য সম্পাদনের সঠিক নির্দেশিকা হলো, এটার উত্তর হচ্ছে কর্মপদ্ধতি। কর্মপদ্ধতির মাধ্যমে কার্য সম্পাদনের সঠিক নির্দেশ পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে, যে কাজ বারবার করতে হয় তার জন্য কোন ধরনের পরিকল্পনা থাকে? তার জন্য স্থায়ী পরিকল্পনা থাকে। 142-এর ডি অপশন। সংগঠনের গুরুত্ব নয় কোনটি? এটা হচ্ছে কর্মীদের উপর চাপ সৃষ্টি করা, এটা কখনো সংগঠনের গুরুত্ব নয়। সংগঠনের বৈশিষ্ট্য নয় কোনটি?
144 এর, এটা অপশন এ, বিচ্ছিন্ন কাজ এটা কখনো সংগঠনের বৈশিষ্ট্য নয়। কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপনই হলো সংগঠন। সংগঠন ব্যবস্থাপনার কোন পর্যায়ে কাজ করে? সংগঠন ব্যবস্থাপনার হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, প্রথমে প্ল্যানিং, তারপরে অর্গানাইজিং। সংগঠন শব্দটির অর্থ হলো প্রকৃষ্টভাবে গঠন, সঠিকভাবে গঠন। কোনটি কার্যভিত্তিক কাটানোর বৈশিষ্ট্য নয়? এটার উত্তর হচ্ছে কর্মগত বিশেষায়ন, বিভাগগুলির আন্তঃসম্পর্ক, কাজের ভিত্তিতে সংগঠন কাঠামো গঠন। বলছে কোনটি এর বৈশিষ্ট্য নয়? তিনটেই বৈশিষ্ট্য, তাহলে এর বৈশিষ্ট্য নয় এমন কিছু নেই এখানে, কোনোটিই নয়, তাই এর উত্তর। কার্যভিত্তিক সংগঠনের সুবিধে নয় কোনটি? সুবিধে নয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়, এটা কিন্তু সুবিধের মধ্যে পড়ছে না। বিধি বহির্ভূত সংগঠনের অসুবিধা নয় কোনটি? অসুবিধা নয় হচ্ছে দ্রুত জ্ঞাতকরণ, তাড়াতাড়ি সবাইকে সবকিছু জানানো যায়, ফর্মালিটিস মেনটেন করতে হয় না। এরপরে রয়েছে বিধিবদ্ধ সংগঠনের সুবিধা কোনটি? বিধি বহির্ভূত সংগঠনের সুবিধা নমনীয় প্রকৃতির, সদস্যদের প্রকৃত মনোভাব প্রকাশ করা যায়, দ্রুত জ্ঞাতকরণ, সবগুলিই হবে। বিধিবদ্ধ সংগঠনের অসুবিধা কোনটা? এর অসুবিধা হচ্ছে অনমনীয়তার অভাব, নমনীয় নয়, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায় না, সেটাই হচ্ছে বিধিবদ্ধ সংগঠনের অসুবিধা। এরপরে রয়েছে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর শীর্ষে। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর শীর্ষে থাকে পরিচালন পর্ষদ, ঠিক আছে, 151 এর। এরপরে কোন ধরনের সংগঠনে নিয়মানুবর্তিতা থাকে না? বিধি বহির্ভূত সংগঠনে অবশ্যই কোনো সঠিক নিয়মানুবর্তিতা থাকে না। এরপরে রয়েছে কোনো কোম্পানির কর্মচারীদের সামাজিক সম্পর্কের অন্তর্জাল তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে বিধি বহির্ভূত সংগঠন। 153 বি অপশন হবে। 154 কোনটি বিকেন্দ্রীকরণের গুরুত্ব নয়? নিম্ন স্তরের কর্মীদের দায়িত্ব হ্রাস, এটা বিকেন্দ্রীকরণের কিন্তু গুরুত্ব নয়। এরপরে বলেছে বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধ কোনটি? বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতা হচ্ছে সবগুলি। ব্যয়বহুল বিষয়, সর্বধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযুক্ত নয়, যথেষ্ট দক্ষ ব্যবস্থাপকের অভাব। এই অভাব অবধি এই সি পয়েন্টটা থাকবে, ভুল করে ডি পয়েন্টটা আগে চলে গেছে, তো এই সবগুলোই হচ্ছে এর উত্তর। এরপরে রয়েছে 156 এ, সংগঠনের প্রাচীন রূপ কোনটি? রৈখিক সংগঠন হচ্ছে সংগঠনের প্রাচীন রূপ। এরপরে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভার অর্পণ প্রক্রিয়ার অন্তিম ধাপ কোনটি? অন্তিম ধাপ হচ্ছে কর্ম সম্পাদনের অঙ্গীকার করা, এটাই হচ্ছে ভার অর্পণের অন্তিম ধাপ। তারপরে বলছে বিপণন বলতে কি বোঝায়? বিপণন বলতে বোঝায় মালিকানার হস্তান্তর, ঠিক। বিপণন কৌশল নির্বাচন, ঠিক। বিক্রয় প্রতিনিধি ও বিক্রয় প্রসার, অপশন ডি ইজ দ্য রাইট অপশন, সবকটি। এরপরে বলেছে কোনটি বিপণন দর্শনে মনে করা হতো উত্তম পণ্য নিজে থেকেই বিক্রি হয়? এটা হচ্ছে পণ্যমুখী বিপণন। পণ্যমুখী বিপণনে ভাবা হতো যে আমার পণ্যটা যদি ভালো হয় তাহলে বেশি বিজ্ঞাপনের দরকার নেই, ক্রেতা নিজেই কিনতে চলে আসবে। এরপরে রয়েছে সমাজমুখী বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হচ্ছে সবগুলি। মুনাফা অর্জন, সমাজমুখী বিপণনের গুরুত্ব, সমাজ কল্যাণ, ক্রেতা সন্তুষ্টি, তিনটেই, সুতরাং সবগুলি। এরপরে রয়েছে বিপণনের কোন দর্শনে ক্রেতাদের সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়? অবশ্যই ক্রেতামুখী বিপণনে। এরপরে রয়েছে বিপণন মিশ্রণ। বিপণন মিশ্রণ কিন্তু হলো বিপণন সংক্রান্ত চলকগুলির সুষম বন্টন, অর্থাৎ বিপণনের ভেতরের যে বিষয়গুলো সেগুলোর একটা সঠিক বিন্যাস, সঠিক কাজ সবার দ্বারা করানো। বিপণন মিশ্রণের অন্যতম উপাদান হলো প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। এখানে প্রাইস আছে, প্রোডাক্ট আছে, প্রমোশন আছে, তাহলে সবগুলি। বিপণন মিশ্রণের ধারণার জন্ম কে দেয়? 164 এর অপশন বি, বোর্ডেন। বিপণন মিশ্রণের ধারণার জন্ম দেন নীল বোর্ডেন বলেন একজন ব্যবস্থাপক। এরপরে রয়েছে বিপণনের মিশ্রণে 4C ধারণাটির ব্যাখ্যা কে করেন? লুথার বার্ন। 165 এর লুথার বার্ন। বিপণন কি ধরনের প্রক্রিয়া? বিপণন একটা ক্রেতামুখী প্রক্রিয়া, ক্রেতা যেমন চাইবে সেরকম ভাবে বিপণন করতে হবে। 4P এর অর্থ হলো কি? প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে সমাজমুখী বিপণন ধারণায় ড্যাশের উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে হচ্ছে অপশন ডি, সবগুলোর উপরেই কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। পিএফ ডাকারের মতে কারবারের মূল লক্ষ্য হলো ক্রেতা সৃষ্টি করা, ঠিক আছে। এরপরে রয়েছে 170, 169 দুবার চলে এসছে। কোনটি মোড়কজাতকরণের মূল কাজ? পণ্যকে নিরাপত্তা প্রদান করা, এটা হচ্ছে মোড়কজাতকরণের মূল কাজ। কোনটি পণ্যের দাম নির্ধারণকারী বিষয় নয়? পণ্যের আকার,
পণ্যের আকার কিন্তু পণ্যের দাম নির্ধারণকারী বিষয় নয়। উৎপাদকের থেকে ভোগকারীর কাছে পণ্য পৌঁছানো হয়, এটাকে বলা হয় ভৌত বন্টন, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রোডাক্ট। এরপরে রয়েছে পণ্যের বন্টন প্রণালী নির্বাচনের বিচার্য বিষয় নয় কোনটি এর মধ্যে? পণ্যের রং, পণ্যের বন্টন প্রণালী মানে কি পদ্ধতিতে পণ্যটা আমরা ডিস্ট্রিবিউট করব বিভিন্ন জায়গায়, সেটা পণ্যের রঙের সাথে কোনো ব্যাপার থাকে না। এরপরে রয়েছে 2 স্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালীর মধ্যবর্তী কারবারি কে? মধ্যবর্তী কারবারি এ এবং বি উভয়, অর্থাৎ পাইকারি বিক্রেতা এবং খুচরো বিক্রেতা দুজনেই। 30 দিনের মধ্যে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের আদেশে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে। এরপরে 179, রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের বয়স সীমার ঊর্ধ্বসীমা কত? এর উত্তর হচ্ছে সি, 67 বছর হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা। এরপরে রয়েছে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি কে নিয়োগ করে? এর উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিয়োগ করেন। ক্রেতা সুরক্ষা আন্দোলনের প্রতীকী কাকে বলা হয়? অপশন এ রালফ ন্যাডারকে বলা হয় ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ। 182 নম্বরে, জাতীয় কমিশন সেই সব অভিযোগের বিচার করতে পারে যার দাবিকৃত ক্ষতিপূরণের মূল্য হবে 1 কোটি টাকার বেশি। অপশন বি ইজ দ্য রাইট অপশন। ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতা কে? এখানে অপশন সি হবে নিজ ব্যবহারের জন্য যে ব্যক্তি পণ্য ক্রয় করে সেই শুধুমাত্র ক্রেতা। যে পুনর্ক্রয় করে, যে পাইকারি হিসাবে ক্রয় করে পরে আবার বিক্রি করবে বলে কেনে, তারা কিন্তু ক্রেতা নয়। ফাইনালি যে প্রোডাক্টটা ইউজ করবে, কনজিউম করবে, ব্যবহার করবে, সেই হচ্ছে ক্রেতা। এরপরে বলছে ক্রেতা সুরক্ষা আইন কোথায় শুরু হয়েছিল প্রথম? গ্রেট ব্রিটেন, খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন 2019 কবে থেকে কার্যকরী হয়? 20 জুলাই 2020 থেকে এটা কার্যকরী হয়। এরপরে হচ্ছে এই আইনের অধীনে কারা অভিযোগ করতে পারে? ক্রেতা। ক্রেতা এই আইনের অভিযোগ করতে পারে। ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী অভিযোগ দায়ের সময়সীমা কত? 2 বছরের মধ্যে কিন্তু অভিযোগ দায়ের করতে হয়। এরপরে রয়েছে প্রতিটি অভিযোগ যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে হবে এবং অভিযোগের জন্য পণ্য বিশ্লেষণ বা পরীক্ষার প্রয়োজন না হলে কত মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? উত্তর হচ্ছে 3 মাস। এরপরে হচ্ছে 189, জাতীয় কমিশনের সভাপতির সর্বোচ্চ বয়স সীমা কত? এর উত্তর হচ্ছে 70 বছর। কোনটিকে ক্রেতার অধিকারের অন্তর্গত? এখানে নিরাপত্তার অধিকার রয়েছে ক্রেতার, তথ্য জানার অধিকার আছে, পণ্য বাছাই করার, সবগুলোই হবে। 190 অপশন ডি। কোনটি ক্রেতার দায়িত্বের অন্তর্গত? ক্রেতার দায়িত্ব অধিকার প্রয়োগ করা, পূর্ণ তথ্য, সবগুলোই হবে। অপশন ডি। জেলা ক্রেতা আদালতের সভাপতি হতে পারেন কে? হতে পারেন জেলা আদালতের বিচারপতি। পরের প্রশ্ন, জেলা ক্রেতা আদালতের সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর এ, ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। পরের প্রশ্ন, জেলা ক্রেতা আদালতে অভিযোগের মীমাংসার কতদিনের মধ্যে রাজ্য ক্রেতা আদালতে আপিল করা যায়? উত্তর হচ্ছে 30 দিনের মধ্যে আপিল করতে হয়। এরপরে হচ্ছে রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি কে হতে পারেন? রাজ্য উচ্চ আদালতের বিচারপতি। পরের প্রশ্ন, রাজ্য ক্রেতা কমিশনের সদস্যদের ন্যূনতম বয়স হতে হবে? ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। পরের প্রশ্ন, রাজ্য ক্রেতা কমিশনের সদস্যগণের কার্যকালের মেয়াদ 7 বছর। সরি, এই কার্যকালের মেয়াদটা ভুল বলা হলো। এই কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন, জাতীয় ক্রেতা কমিশনের সভাপতি কে হতে পারেন? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, ইনি জাতীয় ক্রেতা কমিশনের সভাপতি হতে পারেন। এরপরে 199-এ জাতীয় ক্রেতা কমিশনের সদস্য সংখ্যা সভাপতি বাদে হলে 4 জন হবে। অপশন বি। 200 নম্বরে চলে এলাম। তেল, ঘি, বনস্পতি ইত্যাদি গুণমানের প্রকাশ কোন চিহ্নের দ্বারা করা হয়? আগমার্ক। এটা তোমরা অনেকেই জানো। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন অনুসারে ক্রেতার প্রাপ্ত প্রতিকারগুলি হলো: সরবরাহ করা পণ্যের ত্রুটি সংশোধন করতে পারে ক্রেতা, সমমানের অন্য ত্রুটিহীন পণ্য পেতে পারে, পণ্য বা সেবার মূল্য ফেরত লাভ করতে পারে, সবগুলোই। উত্তর হবে সবগুলোই।
ক্রেতা সুরক্ষা আইন অনুসারে কে ক্রেতা নয়? যিনি পণ্য পুনরায় বিক্রয় করার জন্য কিনেছেন সেটা ক্রেতা নয়। যিনি বিক্রেতার বিনা অনুমতিতে পণ্য সেবা গ্রহণ করেছেন, মানে চুরি করে এনেছেন বিনা অনুমতিতে। আর যিনি পণ্য বিক্রয়ের কোনো দামই দেননি, উপযুক্ত প্রতিদান ছাড়াই সেবার মালিকানা পেয়েছেন, তাহলে এরা কেউই ক্রেতা হতে পারবে না। পরের প্রশ্ন, আমরা চলে এলাম লাস্টে। ভোক্তা সংগঠনগুলির মূল কাজ। ভোক্তা সংগঠনগুলির মূল কাজ হচ্ছে ক্রেতাদের স্বার্থ রক্ষা করা। লাস্ট কোয়েশ্চেন্স, কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটি আমেদাবাদে অবস্থিত। এই ছিল তোমাদের আজকে পুরো কভারেজ, ফুল সিলেবাস কভারেজ। অনেকগুলো কোয়েশ্চেন্স তোমাদের জন্য অনেক পরিশ্রম করে বানালাম, তারপরে সেগুলোকে আপলোড করলাম। তোমরা এই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই সবাই খুব 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 ভালো করে দেখে যেও। বিজনেস স্টাডিজ আশা করছি তোমাদের সবারই খুব ভালো হবে। এই কোয়েশ্চেন্স গুলো দেখে যাওয়ার পর আর কোনো কোয়েশ্চেন্স বাকি থাকছে না, পুরো বইয়ের ফুল সিলেবাস কভারেজ করে দিয়েছি। তবে তোমাদের একটা কথা বলবো, এই কোয়েশ্চেন্স গুলো ভালো করে মনে রাখো, উত্তরগুলো ভালো করে মনে রাখো। কিন্তু এই কোয়েশ্চেন্স যে শুধু এইভাবেই আসবে এমন নয়, নানাভাবে আসতে পারে। আমি যেটা ফিলিং দ্য গ্যাপস দিয়েছি সেটা হয়তো তোমার ম্যাচিং এ চলে এলো, যেটা হয়তো ট্রু ফলসে দিয়েছি সেটা হয়তো স্টেটমেন্টে চলে এলো। নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসতে পারে, কিন্তু এইরকম প্রশ্নই আসবে। ফুল কভারেজ দিয়ে দিয়েছি, এত বড় লম্বা ভিডিও হয়েছে তোমাদের জন্য। তোমরাও একটু ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এরপরেও তোমাদের কস্টিং এক্সাম রয়েছে, কস্টিং ট্যাক্সেশন, সেইটারও খুব ভালো ভালো অনেকগুলো ভিডিও, কস্টিং ট্যাক্সেশনেও বেশ কিছু অঙ্ক আছে, সেই সম্পর্কে আরো অনেক ভিডিও তোমাদের কাছে আপলোড করব। তোমরা সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের আগামী দিনের বিজনেস স্টাডিজ, কস্টিং ট্যাক্সেশন, সিএলপিএ এই পরীক্ষাগুলো খুব 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 ভালো হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলেই আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।